মনে হচ্ছে বিএনপি কিছুটা যেন একলা চলনীতি হয়তোবা গ্রহণ করছে। সরকারের একটা বড় অংশ জামাত সহ ইসলামী ধারা দলগুলোর পক্ষে অনেকে কাজ করেছেন। বাইরে ফিটফাট যে বলে না, যে ভেতরে সদরঘাট, বড় ধরনের জালিয়াতি সংগঠিত হয়েছে। নির্বাচন যে আখেরে একটা কালো টাকার খেলায়, এই পরাজয়টা এর একটা দায়িত্ব বিএনপির একটা বড় দায় আছে। এখানে বিশাল অঙ্কের টাকার খেলা হয়েছে, প্রশাসনিক ম্যানিপুলেশন হয়েছে, সন্ত্রাস হয়েছে, কোনো কোনো কেন্দ্রে পেশি শক্তি প্রয়োগ করা হয়েছে এবং বিশেষ করে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে এক ধরনের ভোটের ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলি, একজনের ভোট আরেকজনকে দেখানো, এগুলো এই ধরনের বেশ কিছু বড় ধরনের অভিযোগ ঢাকা 12 ক্ষেত্রেও আছে। ফলে যেটা বলতে পারেন বাইরে ফিটফাট যে বলে না, যে ভেতরে সদরঘাট। ফলে বাংলাদেশের এরকম বেশ কিছু আসনে যেমন এটা হয়েছে, ঢাকা 12 আসনও এরকম হয়েছে। ইলেকশন কমিশন, প্রশাসন, ইলেকশনের কর্মকর্তা যারা যুক্ত ছিলেন তাদেরকে যুক্ত করে বড় ধরনের জালিয়াতি সংগঠিত হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে তো বড় ধরনের সংঘাত সংঘর্ষের ঘটনা না হলেও এখানে সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু এই ফলাফল নির্ধারণও, যেটা বললাম 40 থেকে 50টা আসনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এগুলো যেটা আমি দেখলাম ইতিমধ্যে 30-35টা আসনে মামলা হয়েছে। মামলা হয়তো আরো অনেক বেশি আসনে হতে হবার ব্যাপার ছিল। আমার ধারণা হয়তো সংখ্যাটা আরো কিছু বাড়বে। তো বাট তারপরেও সাধারণভাবে নির্বাচন ফলাফল গ্রহণযোগ্য হয়েছে এবং তার অনুসারে বিএনপি বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, সরকার গঠন করেছেন। মানে এটাই সঙ্গত ছিল বা এটাই প্রত্যাশিত ছিল। তো বিএনপি সরকার গঠন করেছেন, কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ করবার সুযোগ আছে। এই নির্বাচন প্রশ্নের বাইরে নয়। আর সবচেয়ে বড় কথা যে 25 লক্ষ টাকা খরচ করবার কথা বা ভোট অনুপাতে 30-35 লক্ষ, কিন্তু ব্যতিক্রম ছাড়া কোনো বিজয়ী প্রার্থী 25-30 লক্ষ টাকার মধ্যে নির্বাচনী ব্যয়সীমা রাখতে পারেনি। খরচ করেছেন বিশাল অঙ্কের, কোটি কোটি টাকা খরচ করেছেন। অত নির্বাচন কমিশনকে তারা 25-30 লক্ষ টাকা হিসাব দেখাবে। তো এগুলো এখানকার সংস্কৃতি। নির্বাচন যে আখেরে একটা কালো টাকার খেলায় পর্যবেসিত হয়েছে, প্রশাসনিক ম্যানিপুলেশন, কোথাও কোথাও ভোটের ইঞ্জিনিয়ারিং, এগুলো খুব বেশি গণমাধ্যমে আসছে না। আর যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা অধিকাংশ ক্ষেত্রে বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন। পার্লামেন্টে এবার যারা গেছেন, আপনি খেয়াল করবেন একটা বিশাল অংশ তারা কিন্তু কোটিপতি এবং ব্যবসায়ী রয়েছেন, কোটিপতি রয়েছেন। ওই অর্থে সাধারণ মানুষের, শ্রমিক, কৃষক, সমাজের নিম্নবর্গের মানুষের তেমন উল্লেখযোগ্য কোনো প্রতিনিধি বাস্তবে পার্লামেন্টে নাই। এবং গোটা নির্বাচনী প্রক্রিয়ায় তাদের আসলে কেবল কোনো না কোনো মার্কায় ভোট দেওয়ার ছাড়া অন্য কোনো তাদের কোনো কার্যকর দৃশ্যমান কোনো ভূমিকাটা নেই। এই গোটা নির্বাচনী ব্যবস্থার যদি আপনি আমূল পরিবর্তন করা না যায়, খোল নলচে পাল্টানো না গেলে ভোটের মধ্য দিয়ে সত্যিকারের যে জনপ্রতিনিধিত্ব, সেই জায়গাটা নির্বাচন করাটা কিন্তু প্রায় অসম্ভব। তারপরেও যেটা গুরুত্বপূর্ণ, 17 বছর পরে একটা নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, বলতে কিছুটা বিশ্বাসযোগ্য নির্বাচনও হয়েছে। তো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা ভোটের নিয়মতান্ত্রিক পথে যাত্রা করেছে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে এবার যাত্রা করেছে। এটাই একমাত্র শুভ লক্ষণ। এটা এই ধারাটাকে অব্যাহত রাখতে পারাটাই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যদি কিছু শিক্ষা গ্রহণ করেন, তাহলে আমাদের জন্য একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারার মোটামুটি প্রতিষ্ঠা করবার একটা সুযোগ এবার কিন্তু আছে। আশা করি হলো রাজনীতিকরা সেই সুযোগটাই তারা গ্রহণ করবেন। এখানে আমি বা আমার মার্কা কোদাল মার্কা যে বিজয়ী হতে পারেনি, আমি তার জন্য প্রধানত বিএনপির যে বহিষ্কৃত প্রার্থী তাকে দায়ী করি। এবং দেখা গেছে বিএনপির উপর থেকে নিচ পর্যন্ত নানা অংশ কোনো না কোনোভাবেই তার সাথে তারা যুক্ত ছিল এবং তারা বিএনপি ধরুন একটা অংশ তারা আমার পক্ষে তারা কাজ করেছেন, কিন্তু আবার একটা অংশ বিএনপির বিদ্রোহী বা বহিষ্কৃত প্রার্থীর পক্ষে তারা কাজ করেছেন। এবং আমি প্রতি পদে পদে আমি নানা ধরনের বাধা, নানা ধরনের প্রতিকূলতা, নানা ধরনের আমি সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ আমার ভোটের সাথে বিএনপির বহিষ্কৃত প্রার্থীর ভোট যদি যোগ করেন, তাহলে ধরুন অনেক ভোটের ব্যবধানে আমাদের কিন্তু এগিয়ে থাকার কথা। আর নির্বাচনের একই ক্যাম্পের ভোট যখন বিভক্ত হয়, স্বাভাবিকভাবে অনেক ভোট তখন নষ্ট হয়ে যায়। ফলে যেখানে আমার ধরুন মিনিমাম 30-40 হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করবার কথা, তো সেখানে এই পরাজয়টা এর একটা দায়িত্ব বিএনপির একটা বড় দায় আছে। তো বিএনপির আমি নেতৃবৃন্দকে এই বিষয়গুলো ইতিমধ্যে জানিয়েছি। এখন বিএনপি কি করবেন সেটা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। বিএনপি নীতি নির্ধারকরা বা সরকার গঠন করবার পরে যে দায়িত্ব তারা এটা নির্ধারণ করবেন। আমরা তো বিএনপির সাথে 31 দফায় আমাদের যে রাজনৈতিক সমঝোতা, আমরা এটাকে 31 দফার একটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই জার্নিটা আমরা আসলে অব্যাহত রাখতে চেয়েছি। কিন্তু বিএনপি সে পথে এই জার্নিটা নিয়ে যেতে চায় কিনা, বিএনপি সংস্কারের যে কমিটমেন্ট যেগুলো আছে, ইভেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির যে কমিটমেন্ট, সে কমিটমেন্টে বিএনপি থাকবে কিনা তার উপরে নির্ভর করবে বিএনপির সাথে আমাদের পথ চলাটা কখন কিরকম হবে। কিন্তু আমি আশা করতে চাই যে বিএনপি তার
রাজনৈতিক ওয়াদা বা কমিটমেন্ট তারা অব্যাহত রাখবেন, এবং সে অর্থে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো আমাদের যে রাজনৈতিক যাত্রাটা শুরু হয়েছে সেই যাত্রাটা হয়তো আমরা অব্যাহত রাখতে পারবো। এর বাইরে বিএনপির সাথে অন্য কোনো বিষয় নিয়ে, মন্ত্রী পরিষদ বা অন্য কোনো বিষয় নিয়ে, এগুলো নিয়ে আমাদের তো সুনির্দিষ্টভাবে কোনো আলাপ আলোচনা হয়নি। ওইরকম কোনো প্রস্তাব এলে তখন আমরা বিবেচনা করব। এটা তো বোঝেন, এটা বিএনপির প্রথম দিককার যে অবস্থান, যে বক্তব্য, যে ঘোষণা বা জাতির সামনে তাদের যে বারবার অঙ্গীকার করা, তারা যুগপৎ আন্দোলনের সঙ্গীদেরকে নিয়ে তারা পথ চলবেন, জাতীয় সরকার করবেন, এমনকি নির্বাচনও করবেন। বিএনপি শেষ দিকে এসে এই রাজনীতিটা ভালোভাবে করতে পারেনি, বরঞ্চ শরিকদের ক্ষেত্রে কত সর্বশেষ সম্ভবত 8টা আসনে কেবলমাত্র যারা দলীয় প্রতীকে নির্বাচন অংশ নিয়েছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কোদাল মার্কা সহ এরকম 8টা মাত্র আসনে বিএনপি অন্যান্য দলের সাথে একটা আসন সমঝোতা হয়েছে। এটা হচ্ছে বিএনপির আগেকার অবস্থানের সাথে এটা একটা বড় ধরনের ডিপার্চার, একটা বড় ধরনের ব্যত্যয়। এবং সেদিক থেকে ধরুন আমার মনে হয়েছে, আমি এটা বিএনপি নেতৃবৃন্দকে কথাটা বলেছি, মনে হয়েছে বিএনপি কিছুটা যেন একলা চলো নীতি হয়তোবা গ্রহণ করছে তাদের কাজে, আচরণে, পদক্ষেপে, এরকমটি মানে আমার কাছে মনে হয়েছে। এবং বিএনপি কিছুটা নির্বান্ধব হবার কৌশল গ্রহণ করেছে কিনা, বা বিএনপির অতিরিক্ত আত্মবিশ্বাস বিএনপির ঘাড়ে চাপলো কিনা ইত্যাকার প্রশ্ন আলোচনা আছে। কিন্তু বিএনপি তার শরিকদের সাথে রাজনৈতিকভাবে খুব সম্মানজনক, খুব মর্যাদা সম্পন্ন আচরণ করতে পারেনি। এটা আমি বিএনপি নেতৃবৃন্দকে একাধিকবার আনুষ্ঠানিক বৈঠকও বলেছি, আবার অনানুষ্ঠানিক বৈঠকও বলেছি। এটার অভিজ্ঞতা ঠিক এখনই বোঝা যাবে না, এটা আরো 6 মাস 1 বছর পরে এর অভিজ্ঞতা বোঝা যাবে না। বিএনপি যদি শরিক দলগুলোকে উপযুক্ত সম্মান মর্যাদা যদি দিতে চায়, তাহলে অনেকগুলো সুযোগ আছে, অনেকগুলো স্পেস আছে। তো সেটা বিএনপির নেতৃবৃন্দ কতখানি প্রজ্ঞা, দূরদর্শিতা বা দক্ষতার পরিচয় দেবেন, তো তার উপরে কিন্তু নির্ভর করবে শরিকদের সাথে শেষ পর্যন্ত বিএনপির সম্পর্কটা কিরকম দাঁড়াচ্ছে। একটা কথা আছে না, যদি আপনাকে লম্বা পথ যেতে হয়, আপনার বন্ধু দরকার, আপনার সঙ্গী দরকার আর কি। একলা পথে হয়তো খুব বেশি দূর পর্যন্ত বাংলাদেশের জটিল যে রাজনৈতিক পরিস্থিতি, বাস্তবে এখানে আপনাকে ধরনের অ্যালাইনমেন্ট লাগবে। তো আগের ধারে রাজনীতিটা এখানে করা যাবে না, সেটা মোটামুটি স্পষ্ট। বাকিটা নির্ভর করবে বিএনপির তাদের নীতি, চিন্তা, কৌশল, তাদের তো হলো প্রজ্ঞার উপরে। দেখা যাক বিএনপি কি পদক্ষেপ নেয়। আওয়ামী লীগের 15-16 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন, এটাই মূলত এই উত্থানের জমিনটা তৈরি হয়েছে ফ্যাসিবাদী এই দুঃশাসনের আমলে। দেশে যখন গণতন্ত্র থাকে না, গণতান্ত্রিক অধিকার থাকে না, ভোটে অধিকার থাকে না, মানুষের যখন মুক্ত পরিবেশ থাকে না, তখন এই ধরনের শক্তি, তখন তাদের জন্য জমিনটা উর্বর হয়, তখন তারা কিন্তু রসদ সংগ্রহ করে। আমি মনে করি প্রধানত আওয়ামী লীগের এই 1.5 দশকের যে ফ্যাসিবাদী দুঃশাসন, এটাই এই মৌলবাদী শক্তির উত্থানের প্রধান রাজনৈতিক কারণটা হচ্ছে এটা। আর তারপরে বলতে পারি যে অভ্যুত্থানের পরে আমরা যে সরকার গঠন করলাম, এই সরকার বাস্তবে তারা সরকারের একটা বড় অংশ, উপদেষ্টা বলি, সরকারের নানা অংশ বলি, তারা স্পষ্টতই তারা এই দক্ষিণপন্থী বা জামাত সহ ইসলামী ধারা দলগুলোর পক্ষে তারা অনেকে তারা কাজ করেছেন। ফলে একজনের রাষ্ট্রীয় প্রণোদনা, রাষ্ট্রীয় সহায়তা বহুমাত্রিক তাদেরকে মদত যোগানো হয়েছে গত 1.5 বছরে। ফলে এগুলোর কাজ করেছে। আর এটার সাথে ধরুন যেহেতু আওয়ামী লীগ তো একা বিদায় নেয়নি, আওয়ামী লীগ বাস্তবে এখানে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এখানকার যে রাজনীতি, সেই রাজনীতিরও আওয়ামী লীগ কিন্তু অনেকখানি কিন্তু বড় ধরনের ক্ষতি করেছে। আওয়ামী লীগের বিদায়ের পাশাপাশি একটা প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যে রাজনীতি, একটা সেকুলার যে রাজনীতি, সেটাও নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটাও নানাভাবে কিন্তু হুমকির মধ্যে পড়েছে। জামাত বা দক্ষিণপন্থী মৌলবাদী শক্তি এই সুযোগটা তারা গ্রহণ করার তারা কিন্তু চেষ্টা করেছে। ফলে এই উত্থানের পিছনে আওয়ামী লীগের এই 15 বছরের ফ্যাসিবাদী শাসন, অন্তর্বর্তী সরকারের মদত যোগানো ইত্যাকার বহুমাত্রিক শর্তগুলো একসাথে এখন এটা কাজ করেছে। যেহেতু তারা একটা সংগঠিত রাজনৈতিক দল এবং তাদের বিশাল অঙ্কের অর্থের, মানে অনেকে অনুমান করেন দেশের ভেতরে বাইরে থেকে তাদের বিশাল অর্থের যোগান রয়েছে, এগুলো সম্মিলিত একটা ফলাফল হিসাবে এই রাজনীতির এই দক্ষিণপন্থী শক্তি যে উত্থান হয়েছে। বিএনপি যদি একটা উদার গণতান্ত্রিক বলতে পারেন, অসাম্প্রদায়িক একটা বহুত্ববাদী সমাজ বা রাষ্ট্রকে যদি নেতৃত্ব দিতে না পারে, এবং সেক্ষেত্রে যদি বিএনপি যদি দক্ষতার, প্রজ্ঞার পরিচিত না পারে, তাহলে কিন্তু এদের জন্য জমিনটা কিন্তু আরো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। বিএনপি সরকারের ব্যর্থতা ওদের কিন্তু এক ধরনের জনসমর্থন বাড়িয়ে তুলবার আশঙ্কা আছে। আর সেই সাথে প্রগতিশীল গণতান্ত্রিক একটা রাজনীতি সংস্কৃতি ছাড়া বাংলাদেশের আমাদের যে বহুত্ববাদী সংস্কৃতি, আমরা যেটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই, তো সেই জায়গাটা কিন্তু আসলে সম্ভব হবে না। এটা বরঞ্চ নতুন নতুন চ্যালেঞ্জের, নতুন নতুন বিপদের মধ্যে পড়ার আশঙ্কা আছে।
জবাবদিহিতার জন্য আমরা 31 দফায় আমরা যেসব ব্যাপারে একমত হয়েছি বা জুলাই সনদে আমরা যেসব রিফর্মের ব্যাপারে সংস্কার ব্যাপারে আমরা একমত হয়েছি, আমি মনে করি বিদ্যমান সংসদে 180 দিনের মধ্যে তো এগুলো সংবিধানে যুক্ত হবার একটা কথা বলা হয়েছে। আমি মনে করি এই প্রক্রিয়াটা উচিত হবে। এখানে যেসব ব্যাপারে বিএনপির ঐক্যমত রয়েছে, তাদের বড় ধরনের দ্বিমত নাই, উচিত হবে সংসদে আলাপ আলোচনা করে সবাইকে আস্থার মধ্যে নিয়ে সংবিধানে এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে যুক্ত করা। তাহলে যেটা হবে, সরকার জবাবদিহিতার মধ্যে আসবে। নির্বাহী বিভাগের সাথে পার্লামেন্ট বা বিচার বিভাগের একটা যৌক্তিক ভারসাম্যমূলক একটা সম্পর্ক তারপরে এখানে আসবে। কারণ ক্ষমতার যদি আমরা একটা ব্যালেন্সের জায়গায় তৈরি করতে না পারি, তাহলে কিন্তু পুরনো জমানায় আবার কিন্তু আমরা অনুশীলন করব। আমি আশা করি যে যেহেতু বিএনপির কমিটমেন্ট আছে 31 দফার ব্যাপারে, জুলাই সনদের যেসব ব্যাপারে তারা একমত হয়েছেন তাদেরও কমিটমেন্ট আছে, আমি নিশ্চয়ই প্রত্যাশা করব যে বিএনপি একেবারে প্রথম দিন থেকে সেই যদি আমরা রিফর্মগুলো করতে পারি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি আমরা শক্তিশালী করতে পারি, তার নিয়োগ প্রক্রিয়াকে যদি গণতান্ত্রিক করা যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী করতে পারি, যেটা বললাম বিশেষ করে পার্লামেন্ট, বিচার বিভাগ, দুদকের মতন প্রতিষ্ঠান, এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যেগুলো গণতান্ত্রিকভাবে যেগুলোকে নির্বাচন করা দরকার, যারা দায়িত্বে আসবেন। তো আমরা এই সংশোধনীগুলো সংবিধানে যুক্ত হলে তখন আমি মনে করি যে তখন একটা ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা আসতে পারে। এবং বিএনপি, আমি আশা করি এই ব্যাপারে বিএনপির কমিটমেন্ট নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, বরঞ্চ আমি দেখতে চাই যে বিএনপি তার কমিটমেন্ট অনুযায়ী পার্লামেন্টে তারা প্রয়োজনীয় বিলগুলো উত্থাপন করবেন, আলোচনা করে যেগুলো আইনে পরিণত হবে। কারণ বাংলাদেশে ইভেন ধরুন যে সংবিধানের 70 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের ব্যাপারে যেহেতু পরিবর্তনের ব্যাপারও বিএনপি একমত হয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ রিফর্ম আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব। এবং তাহলে আমি মনে করি যে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গাটা আসতে পারবে, সরকারকে আমরা জবাবদিহিতার মধ্যেও আমরা আনতে পারবো। বিএনপি শপথ নেয়নি। বিএনপি তাদের যুক্তিটা খুব পরিষ্কার ছিল, সংবিধানে যেহেতু পার্লামেন্টকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখানোর কোনো সুযোগ বিদ্যমান সংবিধানে নাই। বিএনপি যেটা বলেছে যে সংবিধানে পার্লামেন্টে আলাপ আলোচনা করে পার্লামেন্ট সংক্রান্ত যদি বিল বা আইন প্রণয়ন করে সংবিধানে যদি যুক্ত হয় যে পার্লামেন্ট একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে, তখন বিএনপি এই ব্যাপারে শপথ নেবে। বিএনপি শপথ নেবে না এরকম কোনো কথা বলেনি, হয়তো সবাই নিতে পারে। তো এটা নিয়ে ইতিমধ্যে একটা বিভক্তি বিভাজন আমি দেখছি, এবং পার্লামেন্টে আজকে বিকেলে পার্লামেন্ট যেটা শুরু হবে আসলে শেষ হয়ে যাবে, এরপরে 29 তারিখ থেকে এপ্রিলে যখন পার্লামেন্ট শুরু হবে, আগামী সংসদে তো এটা একটা বড় আলোচনার বিষয় থাকবে। আমি মনে করি এটা যৌক্তিকভাবে আলাপ আলোচনা করে বিএনপির যেহেতু রিফর্মের ব্যাপারে কমিটমেন্ট আছে 31 দফার ব্যাপারে, জুলাই সনদেও তারা অল্প কিছু ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট আছে, বাকিগুলো তো আমরা সবাই মিলে আমরা একমত হয়েছি। আমরা জুলাই সনদে আমি নিজেও স্বাক্ষর করেছি। তো আমি মনে করি যে বাকিটা আলাপ আলোচনা করে বিএনপি এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে হয়তো বেশ কিছু বিতর্ক হবে, কিন্তু আখেরে এটা নিয়ে কোনো অচলাবস্থা তৈরি হবে না, এটা আমি আশা করতে চাই। একটা তো হলো জামাত একটা ধরুন উদারনৈতিক যে রাজনীতি, ভোটের উদারনৈতিক রাজনীতি, তাদের আদর্শিক বা রাজনীতিগতভাবে কার্যত এই রাজনীতি তারা আসলে বিশ্বাস করে কিনা এটা নিয়ে তো প্রশ্ন সন্দেহ আছে। তারা এই গণতান্ত্রিক পরিসর, গণতান্ত্রিক স্পেসটাকে তারা কাজে লাগাতে চায়। জামাত বা অপরাপর ইসলামী দলগুলো মোটামুটি একই রকম। এখন তারা যখন এই গণতান্ত্রিক পরিসরে তারা এসছেন, এখন ঘটনাচক্রে রাজনৈতিক শূন্যতার কারণের জন্য তারা যেহেতু এখন সংসদের প্রধান বিরোধী দলের দায়িত্ব পেয়েছেন, আমরা নিশ্চয়ই দেখতে চাইবো তারা একটা দায়িত্বশীল আচরণ তারা করবেন। কিন্তু যেভাবে আমরা দেখছি যে প্রথম দিন থেকেই দেখলাম জাতীয় সঙ্গীত হলো, তাদের লোকেরা বসে আছেন, যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত এবং যুদ্ধাপরাধের জন্য যাদের দণ্ডাদেশ হয়েছে তাদের ব্যাপারে যেভাবে শোক প্রস্তাবগুলো আনা হলো, যেটা নিয়ে এখন একটা বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। তো জামাত যদি তার পুরনো রাজনৈতিক খোলস থেকে যদি বেরোতে না পারে, তাহলে জামাতের ভূমিকা নিয়েও নানা মহলে বড় প্রশ্ন আকারে আসবে। এখন জামাত এই গণতান্ত্রিক পরিসর রাজনীতির মধ্যে কিভাবে রাজনীতি করবে সেটা জামাতকে ঠিক করতে হবে। সেটা জামাতের ভূমিকার উপরেই কিন্তু নির্ভর করবে। তারা সত্যি সত্যি পার্লামেন্টে বিরোধী দল হিসেবে তারা জনগণ যেটা গণতান্ত্রিক একটা বলতে অসাম্প্রদায়িক বা একটা বহুত্ববাদী আমরা যে রাষ্ট্র সমাজ এবং রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই, জামাত সেখানে কি ভূমিকা পালন করে তার উপরে নির্ভর করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ।
প্রথমত আগে যে ভুলগুলো হয়েছে বিএনপি সে ভুলগুলো করবে না, এটা হচ্ছে বিএনপির সরকারও তারা তো যেমন কিছু ভালো কাজ করেছে, আবার বেশ কিছু তাদের পদক্ষেপও সমালোচিত হয়েছিল। তো বিএনপি নিশ্চয়ই সেসব ব্যাপার থেকে শিক্ষা গ্রহণ করবে। আর বিশেষ করে হাসিনা গত 15 বছরে যে স্বেচ্ছাচারী পন্থায় যে কাজগুলো করেছে, বিএনপি কেবলমাত্র সেগুলো না করলেই বিএনপির অর্ধেক সাফল্য আসবে। আর বাকি অর্ধেক সাফল্য আমি যেটা বলেছি, বিএনপিকে 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত দুর্নীতি, কর্তৃত্ববাদী যে শাসন, এটাকে তো রিপিট করবার কোনো সুযোগ নেই। বিএনপি নিশ্চয়ই এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবে। দ্বিতীয়ত ক্ষমতাকে যেভাবে জমিদারি মনে করা, ক্ষমতাকে যেভাবে এক ধরনের পত্তনে নেওয়া মনে করা হয়, ক্ষমতাকে যেভাবে একটা জবরদখলের মতন করে মনে করা হয়, ক্ষমতা যেভাবে অর্থবিত্ত তৈরি করবার বড় হাতিয়ারে পরিণত হয়েছে, এই ব্যাপারগুলো বিএনপি যদি সচেতন থাকে যে বিএনপি এই পথে চলবে না, তাহলে অর্ধেক সাফল্য বিএনপির আসবে। দ্বিতীয়ত গুম, খুন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য দমন করে শাসন করার যে রাজনীতির সংস্কৃতি, বিএনপি নিশ্চয়ই সেখান থেকে বড় শিক্ষা নেবে। নিশ্চয়ই সেই উত্তরাধিকার বিএনপির বহন করার কোনো অবকাশ নেই। আরেকটা হচ্ছে যে অর্থনীতির ভেঙে পড়েছিল স্বজনতোষী যে অর্থনীতি, এবং দল বা নানা লোকজনকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এবং এক ধরনের বাংলাদেশকে এক ধরনের অর্থনৈতিক ক্ষেত্র শোষণ, দুর্বৃত্তায়ন, লুণ্ঠনের, টাকা পাচারের একদম লীলাক্ষেত্রে পরিণত করা হয়েছিল। এগুলো বিএনপি যদি এড়িয়ে চলতে পারে, এবং আমি আশা করব এ ব্যাপারে বিএনপির কমিটমেন্ট আছে, তাহলে আমি মনে করি আগামী 6 মাসের মধ্যে সরকার তাদের উপরে যে হিমালয় সমান প্রত্যাশা, ভালো কিছু তারা ডেলিভার করবেন। আমার মনে হয় যে সে ব্যাপারে মানুষ আশাবাদী হতে পারে।